সোনালী তার স্বামী শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং এক ননদের সঙ্গে বাস করে। সোনালী সবসময় তার একমাত্র ননদ পিয়ালির উপর হিংসা করে। সোনালী কখনোই বাড়ির কোনো কাজ একা একা করতে চায় না। সে সর্বদাই তার ননদ পিয়ালিকে সঙ্গে নিয়েই বাড়ির কাজকর্ম করে। পিয়ালি ছোট হওয়ায় তার বৌদির সব কথাই শোনে। এর ফলে সোনালীকে বাড়ির কাজকর্ম এবং সাংসারিক চাপের মধ্যে খুব একটা থাকতে হয় না, কারণ পিয়ালি সবসময় বাড়ির বেশিরভাগ কাজকর্ম করে দেয়। এভাবে তাদের জীবন কাটতে থাকে। ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল, কিন্তু এখনো তাদের বাড়ির কারোরই কোনো কেনাকাটা হয় না। একদিন রাকেশ এবং তার বউ সোনালী শপিং করতে যাবে বলে ঠিক করে। তোরা তাহলে আজকে শপিং করতে যাচ্ছিস? রাকেশ, সঙ্গে করে তোর বোনটাকেও নিয়ে যাস বাবা, ওরও তো এখনো পর্যন্ত কিছু কেনা হয়নি। ওকে সঙ্গে করে নিয়ে যাবি আর ওর যা পছন্দ ওকে কিনে দিবি, কারণ তোর বাবা তো এখনো পর্যন্ত মাহিনা পায়নি। এই শুনে পিয়ালি খুবই খুশি হয়, কিন্তু সোনালী মনে মনে খুবই রেগে যায়। ভালো লাগে না একদম। বুড়ি যেই দেখেছে ছেলে বৌমা শপিং করতে বেরোবে, অমনি নিজের মেয়েটাকে আমাদের সঙ্গে ভিড়িয়ে দিল, যাতে বাড়িতে এসে ননদ সব খবর দিয়ে দিতে পারে বৌদি কি কি কিনেছে, কত টাকা ব্যয় করেছে। শান্তি করে যে একটু শপিং করব তারও কোনো উপায় নেই। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। রাকেশ অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে তার বউ এবং বোনকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। আগে আমার জন্য ভালো ভালো কয়েকটা শাড়ি কিনে নি, আগে পিয়ালিকে কিছু কিনতে দেব না। ও যদি দামি কোনো জিনিস পছন্দ করে তাহলে আমি আবার আমার পছন্দ মতো দামি দামি শাড়ি কিনতে পারবো না। আচ্ছা রাকেশ, বলছি চলো আগে আমি কয়েকটা শাড়ি কিনে নিই, তারপর পিয়ালির জন্য জামা কেনা হবে। এই বলে সোনালী একটা বড় শাড়ির দোকানে যায়। সেই দোকান থেকে সোনালী দামি দামি 3-4টে শাড়ি পছন্দ করে কিনে নেয়। তাহলে তোমার কেনাকাটা হয়ে গেল। এবার বোন, তুই বলতে কি কিনবি? কিছু ভেবেছিস কি জামা কিনবি বা কিছু? হ্যাঁ দাদা, সে তো আমি অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছি। এই দেখ, আমার ফোনে ফটো আছে, আমি এরকম একটা গাউন কিনবো। আমার বন্ধুরাও সবাই এরকমই গাউন কিনেছে। আমরা 4 বন্ধু একই রকমের গাউন পরে এবার ঈদে ঘুরতে বেরোবো। আমাকে এরকম একটা গাউন কিনে দে না দাদা। আচ্ছা ঠিক আছে, চলো। ওদিকে বোধহয় একটা বড় গাউনের দোকান আছে, চলো ওই দোকানে যাই, ওখানে অনেক ভালো ভালো গাউন পাওয়া যায়। চল বোন। এই বলে রাকেশ তার বউ এবং বোনকে নিয়ে একটা বড় গাউনের দোকানে চলে যায়। পিয়ালি, তোর যেমন গাউন পছন্দ এখানে আছে কিনা দেখ। তুই তোর একবার মোবাইল থেকে ফটোটা এনাদেরকে দেখা। এই যে দেখুন, এরকম গাউন কি আপনাদের দোকানে আছে? আমার কিন্তু এই কালারেরই গোলাপি রঙের গাউন লাগবে, একদম সেম দেখতে। কই দেখি ফটোটা। হ্যাঁ, এরকম গাউন আমাদের দোকানে আছে তো, অনেকগুলো কালারই পাওয়া যাবে। এবার ঈদে এরকম গাউন প্রচুর পরিমাণে চলছে। দাঁড়ান, আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। ওই যে দেখুন না, রাখা রয়েছে লাল, হলুদ, সবুজ, গোলাপি, একই ডিজাইনের গাউন তো, শুধু কালারগুলো আলাদা। এই তো, এই গোলাপি রঙের গাউনটা একদম একই দেখতে। দাদা, আমার এই গাউনটা ভীষণ পছন্দ, আমাকে এটা কিনে দে না দাদা, কি সুন্দর লাগছে দেখ। আচ্ছা দাদা, একবার আমি একটু ট্রায়াল করে দেখে আসি কেমন? বৌদি দাঁড়াও, আমি একবার ট্রায়াল করে আসি। এই বলে পিয়ালি গাউনটা নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। আর তখন সোনালী দোকানদারকে বলে, আচ্ছা এই গাউনগুলোর কত দাম? গাউনগুলো তো সত্যি খুবই সুন্দর দেখতে, আমারও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এই গাউনগুলোর দাম কিন্তু একটু বেশি। ওই গাউনটার দাম 8,000 টাকা, তবে ডিসকাউন্ট করে আপনাদের জন্য 7,000 টাকা করে দিতে পারি। কটা লাগবে বলুন? গাউনের দাম শুনে সোনালী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, একটা গাউনের দাম 7,000 টাকা? কি গো, তুমি কি তোমার বোনের পেছনে তোমার স্যালারি সব টাকাই শেষ করে ফেলবে? এখনো কিন্তু আমাদের অনেক কেনাকাটা বাকি আছে। আমি শুধুমাত্র 3টে শাড়ি কিনেছি, এখন আমার মেকআপের জিনিস, জুয়েলারি, জুতো, ব্যাগ অনেক কিছু বাকি। আর এখন তুমি 7,000 টাকা দিয়ে তোমার বোনকে গাউন কিনে দেবে? তুমি চিন্তা করছো কেন? তোমার যা যা লাগবে আমি তো সব কিনে দেবো। বোনকে সঙ্গে করে নিয়ে এসেছি, একটার পছন্দের জামা না কিনে দিলে হয়? আর আমি তো প্রত্যেক বছরই বোনের পছন্দের মতো একটা জামা তোকে কিনেই দিই। আগে তুমি কি করতে সেটা তো দেখে আমার লাভ নেই। এত দামি গাউন আমি কিছুতেই কিনতে দেব না। ননদ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? এখনো তো তোমার বাবা মা বেঁচে আছে, বাবা স্যালারি পেলে ওকে তো আবার নতুন জামা কিনে দেবেই। তাহলে দাদার কাছ থেকে এত দামি গাউন নিতে হবে কেন? দেখো, দোকানের মধ্যে এইভাবে ঝগড়া করো না, লোকজন শুনলে খারাপ ভাববে। আর পিয়ালি যদি শোনে, ওরও তো খারাপ লাগতে পারে। না, তুমি যদি তোমার বোনকে এত দামি গাউন কিনে দাও তাহলে কিন্তু আমাকেও এরকম সেম গাউন কিনে দিতে হবে, কারণ আমার এই গাউনটা খুবই পছন্দ হয়েছে, তাই আমারও এরকম গাউন চাই। কি, তুমি তো একটু আগেই 13,000 টাকা দিয়ে 3টে শাড়ি কিনলে। অত দামি দামি শাড়ি কেনার পরেও আমার বোনের মতো গাউন তোমার দরকার? তোমার গাউন পছন্দ থাকলে তুমি তো গাউন আগেই নিয়ে নিতে পারতে। শাড়িগুলো কিনলে কেন তুমি বেকার বেকার? ও, এখন তুমি তোমার বোনের সঙ্গে আমার তুলনা করবে? ভুলে যেও না, ওটা তোমার বোন আর আমি তোমার বউ, তাই তোমার উপর আমার অধিকার বেশি।
আমি শাড়িগুলো কিনেছি ঈদের পরে আমার বিয়ে বাড়ি আছে, তাই বিয়ে বাড়িতে আমি শাড়িগুলো পরে যাব, আর ঈদের দিন আমি গাউন পরবো, তাই আমাকেও একটা গাউন কিনে দাও। 7,000 করে 14,000 টাকা দিয়ে দুটো গাউন কেনা আমার পক্ষে সম্ভব নয়। শোনো, এখন বরং শুধু বোনকেই কিনে দিই। আমি বরং ঈদের 2-4 দিন পরে তোমাকে আবার একটা গাউন কিনে দেবো। এখন ঝামেলা করো না, আমার ভালো লাগছে না। ও আচ্ছা, বউ যেই গাউন কিনে দিতে বললো অমনি তুমি টাকার হিসাব দেখাচ্ছ। ঠিক আছে, তোমার বোনকেও তাহলে গাউন কিনে দিতে হবে না, ওকে তুমি একটা কম দামি জামা কিনে দাও। তোমার বোনকে বলে দাও এখনো তো টাকা নেই তোমার কাছে। এইভাবে সোনালী দোকানের মধ্যে রাকেশের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়াঝাটি করতে থাকে। এমন সময় ট্রায়াল রুম থেকে পিয়ালি তার পছন্দের গাউন পরে বাইরে বেরিয়ে আসে। সেই গাউনটা পিয়ালির খুবই পছন্দ হয়, কিন্তু পিয়ালি তার দাদা বৌদিকে ঝগড়া করতে দেখে ফেলে। পিয়ালি তার দাদা এবং বৌদির মধ্যে ঝগড়ার কারণ অনুমান করার চেষ্টা করে। সেই সাথে পিয়ালির মন প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়, তবুও সে তার দাদা বৌদিকে কিছু বুঝতে দেয় না। সে তখনই ট্রায়াল রুমের মধ্যে যায় এবং সেই গাউনটা খুলে নিজের জামা পরে বাইরে বেরিয়ে আসে। দাদা বৌদি, আমার ওই গাউনটা একদমই পছন্দ হলো না। আমি ভেবেছিলাম ওই ধরনের গাউন হয়তো আমার গায়ে খুব ভালো মানাবে, কিন্তু আমার গায়ে একদমই মানাচ্ছে না, আমি তাই গাউন কিনবো না। পিয়ালির মুখে এমন কথা শুনে সোনালী মনে মনে খুবই খুশি হয়। কেন বোন, ওই গাউনটা পছন্দ হয়নি তাতে কি হয়েছে? এখানে তো আরো অনেক গাউন আছে, তুই অন্যগুলোও তো ট্রাই করতে পারিস। না রে দাদা, আমার আর ভালো লাগছে না, প্রচন্ড গরম লাগছে। চল আমরা বাড়ি চলে যাই, আর ঈদের দিন তো প্রচুর গরম পড়বে, তাই আমার মনে হয় হালকা পাতলা একটা জামা কিনে নেওয়াটাই বেস্ট হবে। একদম ঠিক বলেছো পিয়ালি, দাঁড়াও আমি তোমার জন্য এখনই হালকা পাতলা একটা চুড়িদার দেখে দিচ্ছি। চলো, ওই পাশে চুড়িদারের দোকান আছে, ওখানে ভালো ভালো চুড়িদার পাওয়া যায়। এই বলে সোনালী পিয়ালিকে নিয়ে চুড়িদারের দোকানে যায়, আর সেখান থেকে সে তার ননদকে একটা খুবই কম দামি চুড়িদার কিনে দেয়। আর এই দেখে রাকেশের প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তাতেও সোনালীর কিছু যায় আসে না। সে এখনো পর্যন্ত নিজের কথাই চিন্তা করতে থাকে। রাকেশ, পিয়ালির তো এই গাউনটা পছন্দ হলো না, তাহলে চলো না ওই গাউনটা তুমি আমাকে কিনে দাও, কারণ ওই গাউনটা আমার খুব পছন্দ হয়েছে। ওই গাউনটা পরে পিয়ালিকে ভালো না লাগলেও আমাকে কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ আমি তো পিয়ালির থেকে লম্বা। তোমার পেছনে ফালতু টাকা খরচ করার মতো আমার কাছে টাকা নেই, যা কিনে দিয়েছি তাতেই অনেক। এবার যদি তোমার মন না পড়ে তাহলে বাপের বাড়ি থেকে শপিং করে আসবে। চলো, আমাদের শপিং হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। এই শুনে সোনালী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিছুক্ষণ পরেই তারা সকলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে পিয়ালি তার মাকে কিছু বলতে না চাইলেও তার মা পিয়ালির মুখ দেখে খুব ভালো মতোই বুঝতে পারে যে পিয়ালির সঙ্গে কিছু একটা ঘটেছে। তাই পিয়ালির মা বারে বারে তাকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করতে থাকে। কি হলো, তুই কিছু বলছিস না কেন? তুই তো বাড়ি থেকে বলে গেলি তুই শপিং করতে গিয়ে গাউন কিনে আনবি, এমনকি তুই কোন গাউন কিনবি সেটাও তো আগে থেকে পছন্দ করে রেখেছিলি, অথচ গাউন না কিনে তুই বাড়ি চলে এলি কেন? মা জানো, দাদার কাছে না বেশি টাকা ছিল না মনে হয়, আর আমার যেমন গাউন পছন্দ সেরকম গাউন বৌদিরও পছন্দ হয়েছিল, তাই বৌদিও আমার মতো সেম গাউন নিতে চাইছিল, কিন্তু দাদার কাছে বেশি টাকা ছিল না বলে দাদা বলছিল দুটো গাউন একসঙ্গে কিনে দিতে পারবে না। সেই জন্য বৌদি দাদার সঙ্গে খুব ঝগড়া করছিল, তাই আমার গাউন পছন্দ হওয়া সত্ত্বেও আমি গাউনটা নিলাম না, কারণ বৌদির পছন্দের গাউন যদি আমি বৌদির সামনে পরে ঘুরে বেড়াই তাহলে তো বৌদির মন খারাপ করবে বলো। আমার মেয়েটা এত বুদ্ধিমান কবে থেকে হলো আমি সেটাই চিন্তা করছি। সবার কথা চিন্তা করে মেয়েটা। তবে তুই মন খারাপ করিস না মা, আমি তোর বাবাকে তোর পছন্দের গাউন কিনে দিতে বলবো, আর কয়েকটা দিন অপেক্ষা কর, কেমন? এভাবেই দেখতে দেখতে 2-4 দিন কাটে। পিয়ালির বাবা স্যালারি পেলে পিয়ালির জন্য পিয়ালির পছন্দের সেই গাউন কিনে এনে দেয়, আর সেই গাউন দেখে পিয়ালি প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু সেই গাউন দেখে সোনালীর প্রচন্ড পরিমাণে রাগ হয়। শয়তান বুড়ো নিজের মেয়ের জন্য গাউন কিনে নিয়ে এসেছে, আর বাড়িতে যে একটা বৌমা আছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, শুধু মেয়ের জন্য গাউন কিনে নিয়ে চলে এসেছে। চাইলে তো আমার জন্য একটা গাউন কিনে আনতে পারতো। এই গাউনটা আমার খুবই পছন্দ, আর ওই রাকেশের বাচ্চাও তো আমাকে কিছুতেই এই গাউনটা কিনে দিচ্ছে না। বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে এসো, দেখো তোমার বাবা তোমার জন্য কি সুন্দর একটা শাড়ি এনেছে। শাড়িটা দেখে সোনালীর একদমই পছন্দ হয় না, কারণ তার মন শুধু ননদের গাউনের দিকেই পড়ে থাকে। তাই সোনালী সেই শাড়িটা হাতে নিয়ে কোনো মন্তব্য না করেই নিজের ঘরে চলে যায়। দামি গাউন নিয়ে ওই পিয়ালির বাচ্চা খুব লাফাচ্ছে, তাই না? আমি ওই গাউনটা কিছুতেই ওকে পরতে দেব না। আমি যখন আমার পছন্দের গাউন পরতে পারবো না তখন আমি ওকেও পরতে দেব না। আমি সুযোগ বুঝে পিয়ালির গাউনটা নষ্ট করে দেব। আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে সোনালী মনে মনে ফোন দিয়ে আটতে থাকে সে কিভাবে পিয়ালির গাউনটা নষ্ট করতে পারবে।
সে ঠিক করে কাঁচি দিয়ে পিয়ালির গাউনটা কেটে টুকরো টুকরো করে দেবে। কিন্তু বাড়িতে তার ননদ এবং শাশুড়ি মা সবসময় উপস্থিত থাকায় সোনালি কিছু করে উঠতে পারে না। কিন্তু একদিন পিয়ালি তার মায়ের সঙ্গে নিজের মামার বাড়িতে যায়। এর ফলে সোনালি খুব ভালো সুযোগ পেয়ে যায়। কিন্তু সোনালি পিয়ালির ঘরে গিয়ে কোথাও সেই গাউনটা খুঁজে পায় না। সে পিয়ালির ঘরের সমস্ত জিনিসপত্র এদিক থেকে ওদিকে করে শুধুমাত্র গাউনটা খুঁজতে থাকে। ওই পিয়ালির বাচ্চা ভীষণ চালাক, গাউনটা লুকিয়ে রেখে গেছে। মনে করেছে ওর গাউন হয়তো বৌদি খেয়ে ফেলবে, ওর ঘরেই তো থাকবে, ঘর থেকে আবার কোথায় যাবে সেটাই তো বুঝতে পারছি না আমি। এভাবে সোনালি অনেকবার করে গাউন খোঁজার চেষ্টা করলেও সে কিছুতেই গাউনটা খুঁজে পায় না। এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। সোনালি দরজা খুলে দেখে যে তার ননদ এবং শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে। বৌদি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এই দেখো। আজকে আমি মামার বাড়িতে গিয়েছিলাম আর মামা আমাকে বলল আমার পছন্দের জামা কিনে দেবে, তাই আমি যেরকম গাউন কিনেছি ওরকমই আমি একটা সেম গাউন মামাকে কিনে দিতে বলেছি। এই দেখো আমি গাউনটা এনেছি, একদম সেম দেখতে, তাই না? এই গাউনটা আমি নিয়ে নিচ্ছি, আর বাবা আমাকে যেই গাউনটা কিনে দিয়েছে ওটা তুমি নিয়ে নেবে। ওটা মায়ের ঘরে আছে, আমি এখনই এনে দিচ্ছি, দাঁড়াও। পিয়ালির কথা শুনে সোনালি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে একেবারে হতবাক হয়ে যায়। এই নাও বৌদি, আমি জানি এই গাউনটা তোমার খুব পছন্দ হয়েছিল, তাই না? কিন্তু দাদা তোমাকে কিনে দেয়নি বলে তোমার মন খারাপ ছিল। এবার তুমি খুশি তো? বৌদি, এবার ঈদে কিন্তু তোমাকেও আমাদের সঙ্গে ঘুরতে বেরোতে হবে। আমরা সবাই একই গাউন পরে ঘুরতে বেরোবো, দারুণ মজা হবে কিন্তু। সোনালি তার ননদের কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। এতদিন পর্যন্ত সোনালি যেই ননদের উপর এত হিংসা করে এসেছে, সেই ননদ যে সোনালিকে এতটা ভালোবাসে সেটা সোনালির ধারণার বাইরে ছিল। নিজের প্রতি ননদের ভালোবাসা দেখে সোনালির চোখে জল চলে আসে। তাই সে সেদিন থেকে মনে মনে নিজেকে পরিবর্তিত করার প্রতিজ্ঞা করে। সোনালি আর কখনোই নিজের ননদের উপর হিংসা করে না, বরং সে তার ননদকে ভালোবাসতে শুরু করে। ঈদের দিন তারা ননদ বৌদি একই রকমের গাউন পরে ঘুরতে বেরোয়। এভাবে তারা খুবই আনন্দ করে ঈদ কাটায়। রতনপুর নামক এক গ্রামে রেশমি এবং সীমা দুই বোন তাদের বিধবা মায়ের সঙ্গে বাস করে। রেশমি ছোটবেলা থেকেই মা এবং বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এর ফলে তার ভালো করে পড়াশোনা শেখা হয় না। কিন্তু রেশমি শিক্ষিত হতে পারেনি বলে নিজের বোনকে পড়াশোনা শিখিয়ে বড় করে তোলে। সীমা যখন বড় হয়ে ওঠে তখন বড় বোন ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য ভালো পরিবারের সম্বন্ধ খুঁজতে শুরু করে। কারণ সীমা দেখতে খুবই সুন্দরী ছিল। তাই রেশমি তাদের গ্রামের খারাপ পরিবেশে তার অবিবাহিত বোনকে বেশি দিন রাখতে চায় না। কিছুদিনের মধ্যে সীমার সঙ্গে পলাশের বিয়ে ঠিক হয়। পলাশ এবং তার মা রত্না দেবী বিয়ের সময় যেহেতু বেশি যৌতুক দাবি করে না, তাই রেশমি খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই সীমার সঙ্গে পলাশের ধুমধাম করে বিয়ে হয়। দিদি, আমার তো বিয়ে হয়ে গেল, কিন্তু তুই আমার বড় বোন, তবুও তুই নিজে বিয়ে করলি না কেন? আমি ভেবেছিলাম তোর বিয়ে হলে আমি খুব আনন্দ করব, কিন্তু তুই ইচ্ছা করে আমার বিয়েটা আগে দিয়ে দিলি। বিয়ে হয়ে গেছে বলে বেশি বড় বড় পাকা পাকা কথা বলতে হবে না। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি কোনোদিনও বিয়ে করব না। তুই তোর স্বামীকে নিয়ে সুখে সংসার কর, কারণ তুই ভালো থাকলে আমি আর মা এমনিতেই ভালো থাকবো। কিছুক্ষণ পর সীমা তার শ্বশুর বাড়িতে চলে যায়। প্রথম কিছুদিন সীমার সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু তারপরে হঠাৎ করে একদিন পলাশ মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে আসে। নিজের স্বামীকে এভাবে মদ খেয়ে বেহুশ অবস্থায় দেখে সীমা খুবই কষ্ট পায়, কারণ তার একেবারেই এরকম মাতার স্বামী পছন্দ নয়। পলাশ, আমি ভেবেছিলাম তুমি হয়তো গ্রামের প্রত্যেকটা ছেলের থেকে আলাদা। এই গ্রামের সন্ধ্যা হতে না হতেই সব ছেলেরা মদের বোতল নিয়ে বসে পড়ে, তুমিও তাদের দলে নাম লেখালে। আর বিয়ের আগে তুমি আর তোমার মা কি বলেছিলে যে তোমার কোনো নেশা ভাঙ কোনো কিছুর বদ অভ্যাস নেই? এই শোন, বেশি বড় বড় কথা বলিস না, এমনিতেই আমার মেজাজ গরম হয়ে আছে। আর বিয়ের সময় তোর গরিব দিদি থেকে আমি একটা টাকাও যৌতুক নেইনি, সুতরাং একটা মিথ্যা কথা বলিস তো কি হয়েছে? সীমা এসব কথা কিছুতেই মানতে চায় না, তাই সীমা এবং পলাশের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। সেই সময় রত্না দেবী তাদের ঝামেলা থামাতে আসে। মা, তুমি কিন্তু ওকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করে দাও, তা না হলে ওর উপর কিন্তু আমার হাত উঠে যাবে। আমি তো আমার নিজের পকেটে টাকা দিয়ে মদ খেয়েছি, আমি তোর কাছ থেকে একটা টাকাও চাইনি, তাই না? আর সীমা যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। এই বলে পলাশ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রত্না দেবী ছেলের এমন খারাপ ব্যবহারে বৌমার সামনে লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে। কিন্তু সীমা তার শাশুড়ি মাকেও ছেড়ে কথা বলে না।
আপনি যখন জানতেন আপনার ছেলের স্বভাব ভালো নয় আর ও প্রত্যেকদিন এরকম নেশা করে, তাহলে বিয়ের আগে আমার পরিবারকে সব সত্যি কথা জানিয়েই দিতে পারতেন। আপনি প্রতিটা পদক্ষেপে আমাদেরকে মিথ্যা কথা বলে এসেছেন, আর এখন আপনার আর আপনার ছেলের মিথ্যার জন্য আমাকে শাস্তি পেতে হচ্ছে। তুমি এমন করে রাগ করো না বৌমা, আমি জানি আমরা মিথ্যা কথা বলে খুব ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমার ছেলে আগে এমন ছিল না। কয়েক মাস আগে থেকে ও এমন ধরনের নেশা ভাঙ করা শুরু করেছে। ওর এই বদ অভ্যাসের ব্যাপারে জানাজানি হলে কোনোদিনও ছেলেকে বিয়ে দিতে পারবো না, সেই ভেবে তোমাদেরকে আমি সত্যি কথা বলিনি। রত্নাদেবীর স্বামীরা দুই ভাই ছিল। বড় ভাইয়ের নাম বিমল এবং ছোট ভাইয়ের নাম কমল। বিমল বরাবরই ভীষণ পরিশ্রমী প্রকৃতির ছিল। কাজ করতে কখনো তার কোনো রকমের অলসতা ছিল না। সেই কারণে বিমল বরাবর রাত দিন কাজ করে টাকা জমিয়ে গ্রামে অনেক জমি জায়গা কেনে আর সেই জমিতেই বাড়ি তৈরি করে। অপরদিকে কমল সবসময় জুয়া খেলা নেশা ভাঙ নিয়ে আনন্দে মেতে থাকে আর নিজের দাদার টাকা দুই হাতে করে ধ্বংস করে। একদিন বিমলের সঙ্গে রত্নার বিয়ে হয় আর বিয়ের 1 বছর পর পলাশ জন্মগ্রহণ করে। বিমল তারপর তার ছোট ভাইকে দেখে শুনে বিয়ে দিলে তার ছোট ভাইয়েরও 2টো ছেলে হয়। যতই দিন যেতে থাকে ততই কমলের 2 ছেলে একেবারে কমলের মতোই নেশাগ্রস্ত তৈরি হয়। তারপর একদিন হঠাৎ করে ট্রেন অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়, কিন্তু ও মারা যাওয়ার আগে ওর সমস্ত সম্পত্তি ও ছোট ভাইয়ের 2 ছেলের নামে আর আমাদের ছেলের নামে লিখে দিয়ে যায়, কিন্তু বেশি অংশ লিখে দেয় আমার ছেলের নামেই। তারপর থেকে কমল এবং কমলের 2 ছেলে উঠে পড়ে লাগে যাতে পলাশকেও খারাপ করে দেওয়া যায়। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তারা পলাশকে ফোন করে মদ পান করার জন্য ডাকে আর পলাশ সেখানে গিয়ে নিজের স্বভাব খারাপ করে ফেলে। বিয়ের আগে যেহেতু আমি ছিলাম না, তাই পলাশ যা ইচ্ছে তাই করতেই পারে, কিন্তু বিয়ের পরে আমি আমার স্বামীর এমন বাজে নেশা করার অভ্যাস মেনে নিতে পারবো না। তুমি যদি আমার ছেলেকে খারাপ সঙ্গ ত্যাগ করাতে পারো তাহলে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। সেদিনের পর থেকে সীমা প্রত্যেকদিন পলাশের সঙ্গে ঝামেলা করলেও পলাশ তার বউয়ের কোনো কথাই শোনে না। প্রত্যেকদিন সন্ধ্যা 7টা-8টা নাগাদ পলাশ তার ভাইদের সঙ্গে মদের আসরে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন, পলাশ, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, তুমি দয়া করে এবার এসব ছাইপাশ খাওয়া বন্ধ করো, কারণ কিছুদিন পর যখন আমাদের সন্তান জন্ম নেবে তখন নিজের বাবার এরকম বদ অভ্যাস দেখলে ওর উপরে প্রভাব পড়তে পারে। সীমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে পলাশ খুশি হয় ঠিকই, কিন্তু এই সুখবর পলাশকে আসরে যাওয়া থেকে আটকাতে পারে না। পলাশ, তোর তো বিয়ে হয়ে গেল, কিন্তু আমার 2 ছেলের যে কি হবে কি জানি। আচ্ছা, তুই যে রোজ রোজ আমাদের সাথে আসর বসাতে আসিস, তোর বউ তোর সাথে বাড়িতে ঝামেলা করে না? আর বলো না কাকা, বাড়িতে এই নিয়ে অশান্তি লেগেই আছে। এসব কারণে আমি ভাবছি বদভ্যাস ছেড়ে দেবো। আর তোমাদের একটা সুখবর দেওয়ার আছে, আমার বউ অন্তঃসত্ত্বা, কিছুদিনের মধ্যে তুমি কাকা দাদু হয়ে যাবে। তাই এখন বউয়ের খেয়াল রাখতে হবে কাকা, তাই কালকে থেকে আর আসবো না। সীমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে কমল এবং তার 2 ছেলে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ পলাশের সন্তান জন্ম নিলে আর সেই সন্তান যদি ছেলে হয় তাহলে সব সম্পত্তি এমনিতেই পলাশের সন্তান হড়প করে নেবে। তার উপরে কমলের 2 ছেলের গ্রামে যা বদনাম, তাতে দুজনের বিয়ে হওয়া খুবই মুশকিল ছিল। তাই তাদের সন্তান জন্ম দেওয়া অনেক দূরের বিষয়। পলাশ সেদিন সেখান থেকে তাড়াতাড়ি উঠে যেতে চাইলেও কমল এবং তার 2 ছেলে মিলে জোর করে পলাশকে মদ্যপান করিয়ে দেয়। পলাশ তাড়াতাড়ি করে নেশাগ্রস্ত অবস্থায় উঠে বাড়ি যেতে যাবে, সেই সময় বুড়ো কমল নিজের লাঠি দিয়ে পলাশের মাথায় ধরে আঘাত করে। ফলে পলাশ আর্তনাদ করে মাটিতে পড়ে যায় আর সেই মুহূর্তে পলাশ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই খবর রত্না এবং সীমার কাছে পৌঁছালে তারা কান্নায় ভেঙে পড়ে। আমি বারবার বারণ করেছিলাম ওদের সাথে মিশতে হবে না, নেশা করতে হবে না, তবুও পলাশ কোনোদিনও আমার কথা শোনেনি। এখন আমি অন্তঃসত্ত্বা, এখন আমি কোথায় যাব? আমি ভালো করে জানি পলাশকে আমার দেওর আর দেওরের বদমাইশ 2 ছেলে মেরে ফেলেছে, কিন্তু ওদের সঙ্গে পুলিশের ভালো ভাব আছে, সেই কারণে এই খবর কোনোদিনও বাইরে বেরোবে না। আর আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে ওরা আমাকে আর তোমাকেও মেরে ফেলবে। এবার আমরা কি করব মা? পলাশের পরে এখন আমাদের কাছে আর কেউ বেঁচে নেই যে আমাদের প্রাণ রক্ষা করবে, আর এই জমি ওরা যদি নিজেদের নামে লিখে নেয় তাহলে তো আমরা পথে বসবো। আমি তোমাকে আরেকটা সত্যি কথা বলিনি বৌমা, আমার 1 ছেলে নয়, আমার 2 ছেলে। পলাশের একটা দাদা আছে যার নাম সুজয়। ছোটবেলায় সুজয় জন্ম নেওয়ার পর ওর মানসিক সমস্যা হয়েছিল, তাই সবাই মিলে আমরা ওকে পাগলা গড়দে ভর্তি করেছিলাম। তারপর থেকে আমি পলাশকে নিয়েই বেঁচেছিলাম। এখন যে করে হোক আমাদের সুজয়কেই ফিরিয়ে আনতে হবে।
সীমা এই কথা শুনে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সীমা এবং তার শাশুড়ি মা রত্নাদেবী তাড়াতাড়ি করে পাগলা গরদে গিয়ে সুজয়কে ছাড়িয়ে নিয়ে আসে। এমন সময় সীমার মাথায় একটা বুদ্ধি আসে। সীমা এবং রত্নাদেবী কাঁদতে কাঁদতে রেশমিকে সব ঘটনা বলে। তোর জীবনে এত কিছু হয়ে গেল, কিন্তু তবুও তুই আমাকে কিছুই বলিসনি। তোকে এরকম শ্বশুর বাড়িতে বিয়ে দেওয়ার আগে আমার একবার খবর নিয়ে নেওয়া উচিত ছিল। আমি যদি ভালো করে দেখে শুনে তোর বিয়ে দিতাম, তাহলে আজকে তোকে এই দিনটা দেখতে হতো না সীমা। দিদি, আমার ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয়েছে, এই নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এখন আমাদের জীবনে যে বিপদ এসেছে, সেই বিপদ থেকে একমাত্র তুই আমাদের উদ্ধার করতে পারবি। আমি তোকে কিভাবে উদ্ধার করব বোন? তুই শুধু একবার আমাকে বল, তুই যা বলবি আমি তাই করব। আমি শুধু চাই তোর যাতে আর কোনো ক্ষতি না হয়। আমার বদমাইশ শ্বশুরবাড়ির লোকেরা পলাশ মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিতে চাইছে, আর ওরা আমাকে আর আমার শাশুড়ি মাকেও মারার জন্য উঠে পড়ে লেগেছে। সেই কারণে আমি চাই তুই আমার পাগলা দেওরকে বিয়ে করে আমাদের বাড়ির বৌমা হ, আর তারপর তুই ওদেরকে শায়েস্তা করবি। প্রথমে রেশমি কিছুতেই পাগল সুজয়কে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু সে তার বিধবা বোনের মুখের দিকে তাকিয়ে সুজয়কে বিয়ে করে। সকলের অজান্তেই সেই বিয়ে হলে কমল এবং তার বদমাইশ দুই ছেলে সেই বিষয়ে কিছু টের পায় না। বিয়ের পর একদিন কমল তার দুই ছেলেকে নিয়ে রত্নাদেবীর কাছে আসে। এই যে রত্না বৌদি, অনেক হয়েছে, তুমি আর তোমার বিধবা বৌমাই বাড়ি ফাঁকা করো, কারণ আমি আমার দুই ছেলের বিয়ে দিয়ে বাড়ি দখল করে নেব। সুতরাং তুমি যদি ভালোই ভালোই তোমার ছেলের অংশের সম্পত্তি আমার নামে লিখে দাও তো ভালো, তা না হলে তোমাদেরকে মেরে সবকিছুর মালিক হয়ে যাবো আমরা। ঠিক এমন সময় রেশমি সুজয়কে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। আপনার এই আশায় আমি জল ঢেলে দেব, কারণ কাকা শ্বশুর মশাই পলাশ মারা গেছে তো কি হয়েছে, আমার বর সুজয় অর্থাৎ শাশুড়ি মায়ের বড় ছেলে এখনো বেঁচে আছে। আপনি আর আপনার দুই বদমাইশ ছেলে এই সম্পত্তির একটা কানাকড়ি পর্যন্ত পাবেন না। সুজয়কে দেখে কমল ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে ভাবতেই পারেনি যে পাগলা সুজয়কে রত্নাদেবী পাগলা গরদ থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে। ও বাবা, তুমি তো দেখছি তোমার পাগল বড় ছেলেকে আদর যত্ন করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছো, তার উপরে তার আবার বিয়ে পর্যন্ত দিয়ে দিয়েছো। আমি যদি গ্রামের সবাইকে খবর দিই যে তোমার বাড়িতে একটা পাগল থাকে, তাহলে গ্রামের সবাই ভয়ে এমনিতেই তোমাদেরকে তাড়িয়ে দেবে। আপনার যা করার আছে আপনি করে নিন, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন এখান থেকে বাড়ির বাইরে একটা পাও রাখবে না। কমল রেশমির কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। সেই জন্য কমল এবং তার দুই ছেলে মিলে সকলকে লাঠির বাড়ি মারতে শুরু করে। তারা সকলের উপর ভীষণ পরিমাণে অত্যাচার করছে। এমন সময় একটা লাঠির বাড়ি গিয়ে লাগে সুজয়ের মাথায়, ফলে সুজয় সেই মুহূর্তে নিজের স্মৃতিশক্তি ফিরে পায় আর সে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। সুজয় কিছুতেই তার পরিবারের উপর এরকম অত্যাচার সহ্য করতে পারে না। তোমাদের এত বড় সাহস যে সম্পত্তির জন্য আমার পরিবারের উপর অত্যাচার করছো? আর আমি সবার কথা বুঝতে পেরেছি যে তোমরাই আমার ভাইকে মেরে ফেলেছো। আমি তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না। এই বলে সুজয় তাদেরকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে, আর সুজয় অনেক বলিষ্ঠ হওয়ায় তার শক্তির কাছে কেউ পেরে ওঠে না। সুজয়ের সঙ্গে সঙ্গে রেশমি আর সীমাও যোগদান করে। এরকম ভীষণ পরিমাণে মার খেয়ে কমল এবং তার দুই ছেলে সব সত্যি ঘটনা স্বীকার করতে বাধ্য হয়। এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকেরা কমল এবং তার দুই ছেলের উপর থুথু করতে থাকে। ফলে পুলিশ গ্রামের লোকের চাপে বাধ্য হয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এভাবে বেশ কিছু মাস কাটে। রেশমি সুজয়কে শহরের বড় বড় ডাক্তার দেখিয়ে চেক আপ করায়, ফলে সুজয় আরো বেশি পরিমাণে সুস্থ ও সবল হয়ে ওঠে। মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আর রেশমি তোমাদের সবার খেয়াল রাখবো, আর বিশেষ করে আমার ছোট ভাইয়ের বউয়েরও অনেক খেয়াল রাখবো, কারণ ও তো কিছুদিন পরেই মা হবে। যে পরিস্থিতিতে আমাদের দুই বোনের বিয়ে হয়েছে তার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু আজকে তোর জন্য আমি এত ভালো সংসারের বউ হতে পেরেছি, তাই আমি তোকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের মধ্যে যে পলাশ নেই, তাই আমার খুব কষ্ট হচ্ছে তোর জন্য। আমার বর নেই তাতে কি হয়েছে দিদি, তবু আমি তোর সঙ্গে মিলেমিশে সংসার করব। আর আমি জানি তুই আমার সন্তানকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবি। তুই যেভাবে আমাদের প্রাণ বাঁচিয়েছিস, তাই তোকে তো আমার ধন্যবাদ জানানো উচিত। কিছুদিনের মধ্যে সীমা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকে দুই বোন মিলেমিশে একই সংসারে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।